আমরা গত ক্লাসে দেখতেছিলাম আপনার পয়েন্টার দেখা শুরু করছিলাম এবং পয়েন্টার কিভাবে কাজ করে, পয়েন্টার কিভাবে ডিক্লেয়ার করতে হয়, কিভাবে ইনিশিয়ালাইজ করতে হয়, দেন পয়েন্টারের ভ্যালু কিভাবে অ্যাসাইন করতে হয়, ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েগুলো দেখছিলাম। কিভাবে অ্যাসাইন করা যায় না তাও দেখছিলাম, লাইক পয়েন্টারের ভ্যালু হিসাবে আমি ডিরেক্ট একটা কনস্ট্যান্ট ভ্যালু বসায় দিতে পারি না, আমাকে কোনো একটা ভেরিয়েবলের অ্যাড্রেসকে পয়েন্টারের ভ্যালু হিসাবে ইনিশিয়ালাইজ করতে হয়। সো ওই ব্যাপারগুলো আমরা গত ক্লাসে দেখছিলাম। দেন আমরা দেখছিলাম কিভাবে পয়েন্টার ব্যবহার করে একটা ফাংশন থেকে মাল্টিপল ভ্যালু রিটার্ন করা যায়। আমরা এর আগে যে ইউজার ডিফাইন ফাংশনগুলো দেখছিলাম গত ক্লাসের আগে, সেগুলোতে আমরা দেখছি কি একটা ফাংশন একটাই ভ্যালু রিটার্ন করে, কিন্তু কোনো কারণে যদি আমার ইউজার ডিফাইন ফাংশনটার ভিতর আমার কয়েকটা জিনিস ক্যালকুলেট করে আমাকে রিটার্ন করতে হয়, তখন সেই কাজটা আমরা পয়েন্টার ব্যবহার করে করতে পারি। পয়েন্টারের ওই অ্যাপ্লিকেশনটা আমরা দেখছিলাম। দেন আমরা দেখছিলাম যে পয়েন্টার কিভাবে ডি রেফারেন্স করতে হয়। পয়েন্টার ডি রেফারেন্স করলে পয়েন্টারটা যেই অ্যাড্রেসটা স্টোর করে রাখছে ওর ভিতর, সেই অ্যাড্রেসে যেই ভ্যালুটা জমা আছে সেই ভ্যালুটা আমরা ফেরত পাই। দেন আমরা ওই ডিরেফারেন্সিং অপারেটর ব্যবহার করে আমরা কিছু পয়েন্টার এরিথমেটিক দেখছিলাম। সো ওই কোডগুলো আমি আজকেও খুলে রাখছি। কারো কি ওই আগের ক্লাসে কোনো প্রবলেম আছে আগের ক্লাসের কনসেপ্টগুলো বুঝতে? যেমন এটা আমার, যদি একটা ফাংশন মাল্টিপল ভ্যালু রিটার্ন করে তখন আমরা পয়েন্টারের সাহায্যে কিভাবে সেটা অ্যাটেইন করতে পারি, কিভাবে মাল্টিপল ভ্যালু রিটার্ন করতে পারি। দেন এখানে আমরা দেখাইছি কিভাবে পয়েন্টার পয়েন্টারের ভ্যালুগুলো ডিরেফারেন্সিং করার মাধ্যমে অ্যাক্সেস করতে হয়। যেমন এখানে এক্স ওয়াই দুইটা ইন্টেজার, পিটিআর একটা ইন্টেজার টাইপের পয়েন্টার, এক্স এর ভ্যালু 10 ইনিশিয়ালাইজ করা হয়েছে, তাহলে পিটিআর কে পয়েন্ট করা হয়েছে এক্স এর দিকে, এক্স এর অ্যাড্রেসটা পিটিআর এর ভিতর স্টোর করা হয়েছে। দেন পিটিআর এর ভ্যালুটা ডিরেফারেন্স করে ওয়াই এর ভিতর রাখা হয়েছে। সো এখন যদি আমি এক্স কে প্রিন্ট করি, এক্স এর জায়গায় 10 আসবে, আর এক্স এর অ্যাড্রেসটা প্রিন্ট করলে এক্স এর অ্যাড্রেস আসবে। দেন আমি যদি এক্স এক্স এর অ্যাড্রেসের ভ্যালুটা ডিরেফারেন্স করি তাহলে 10 জিনিসটা ফেরত আসবে। এগেইন এখানে 10 প্রিন্ট হবে, এখানে অ্যাড্রেসটা প্রিন্ট হবে, এক্স এর অ্যাড্রেসটা প্রিন্ট হবে, যেহেতু আমরা n% অফ অপারেটরটা ইউজ করছি। দেন আমার পয়েন্টারটা কাকে পয়েন্ট করছে? এক্স কে পয়েন্ট করছে। তাহলে পয়েন্টারটাকে যদি আমি ডিরেফারেন্সিং করি, এই যে স্টেরিক্স দিয়ে ডিরেফারেন্সিং করি, তাহলে এখানে এগেইন 10 প্রিন্ট হবে। এবং পয়েন্টার যেহেতু এক্স কে পয়েন্ট করছে, তাহলে এক্স এর অ্যাড্রেসটা এগেইন এখানে প্রিন্ট হবে। দেন আমি যদি সিম্পলি পয়েন্টারটা প্রিন্ট করি তাহলে আবার এক্স এর অ্যাড্রেস প্রিন্ট হবে। আর পয়েন্টারটার অ্যাড্রেস একটা নতুন আরেকটা অ্যাড্রেস প্রিন্ট হবে, যেখানে অ্যাকচুয়াল পয়েন্টারটা সেভ করা আছে। সো এই দুইটা অ্যাড্রেস ডিফারেন্ট হবে, এক্স এর অ্যাড্রেস এবং পয়েন্টার ভেরিয়েবলটার অ্যাড্রেস ডিফারেন্ট হবে। দেন আমরা দেখছি কি পয়েন্টারের ভ্যালুটা আমরা ওয়াই এর ভিতর নিয়ে রাখছি। পয়েন্টারটা যে ডিরেফারেন্স করলে যে ভ্যালু পাওয়া যায়, মানে 10 পাওয়া যায়, সেই 10টা আমি ওয়াই এর ভিতরে স্টোর করছি। তাহলে ওয়াই কে প্রিন্ট করলে 10 পাওয়া যাবে, ঠিক আছে, কিন্তু ওয়াই এর অ্যাড্রেস প্রিন্ট করলে আবার এক্স এর অ্যাড্রেসের চাইতে ডিফারেন্ট একটা অ্যাড্রেস পাওয়া যাবে। সিমিলারলি আমরা পয়েন্টারটাকে ডিরেফারেন্স করেও এক্স এর ভ্যালু চেঞ্জ করতে পারি। যেমন পয়েন্টারটা ডিরেফারেন্স করে ওর ভিতর যদি আমি 25 রাখি, তাহলে এখন আমি যদি এক্সকে প্রিন্ট করি তাহলে 25 পাবো, ঠিক আছে। সো এই যে আমি প্রোগ্রামটা বললাম, প্রোগ্রামটার বিভিন্ন লাইনে কি আউটপুট হবে না হবে, এই প্রোগ্রামটা মোটেও ইউজফুল কোনো প্রোগ্রাম না, জাস্ট আমি তারপরও দেখাইলাম, বুঝাইলাম। কারণ এই প্রোগ্রামটার মধ্যে আমি পয়েন্টার নিয়ে পয়েন্টারকে বেসিক্যালি আমি কিভাবে ডিফাইন করব, সেটা এই লাইনে আছে।
পয়েন্টারকে কিভাবে ইনিশিয়ালাইজ করব সেটা এই লাইনে আছে। পয়েন্টারকে কিভাবে ডিরেফারেন্স করব সেটা এই লাইনে আছে। পয়েন্টারকে ডিরেফারেন্স করে কিভাবে ওর মধ্যে নতুন একটা ভ্যালু ইনসার্ট করব সেটা এই লাইনে আছে। সো পয়েন্টার নিয়ে বেসিক অপারেশন যেগুলা করা যায় সেগুলা এই প্রোগ্রামটার মধ্যে আছে। সো পয়েন্টারের বেসিক ধারণাটা যদি আপনার ক্লিয়ার থাকে তাহলে এই প্রোগ্রামটার আপনার কাছে মানে এই প্রোগ্রামটা না চালায়ে আপনি বুঝতে পারবেন যে এখানে কোন জায়গায় কি প্রিন্ট হবে। সো এই প্রোগ্রামটাতে কি সবাই ক্লিয়ারলি কমফোর্টেবলি বুঝতেছেন নাকি কোথাও প্রবলেম আছে? কোয়েশ্চেন থাকলে এখনই বলেন আর কি, তাহলে আমরা খুব সহজে নেক্সট টপিকগুলা হ্যান্ডেল করতে পারবো। স্যার ওই এক্স এর মান যেভাবে চেঞ্জ করা যায় ওয়াই এর মান কি চেঞ্জ করা যাবে? ওয়াই এর মান অবশ্যই চেঞ্জ করা যাবে। এখন ওয়াই এর প্রতি কিন্তু আমরা কোনো পয়েন্টার ডিক্লেয়ার করি নাই। সো ওয়াই এর মান আপনি সিম্পলি এভাবে চেঞ্জ করতে পারেন, ওয়াই ইকুয়ালস টু 34 এরকম চেঞ্জ করতে পারেন। আবার যদি আপনি ওয়াই এরকম একটা পয়েন্টার 2 ডিফাইন করতেন, লাইক ইন্টেজার ইন্টেজার টাইপের পয়েন্টার, তো এটা হচ্ছে পয়েন্টার 2, এটা y কে পয়েন্ট করবে, তাহলে আমার এটা ইনিশিয়ালাইজ করতে হবে এরকম @y, মানে y এর অ্যাড্রেসটা নিয়ে এসে আমি পয়েন্টার 2 তে সেভ রাখবো। পয়েন্ট সো এখন আমি y এর ভ্যালু সরাসরি এভাবে চেঞ্জ করতে পারি, y সমান 34। যদি একবার প্রিন্ট করি y is %d, y, তাহলে এখানে y এর ভ্যালু 34 প্রিন্ট হবে। এখন দেখেন y এর ভ্যালুকে আমরা y y দিয়ে সরাসরি চেঞ্জ না করে আরও একভাবে চেঞ্জ করতে পারি, সেটা হচ্ছে আমরা যেহেতু এখানে যে পয়েন্টার 2 y কে পয়েন্ট করে, সো আমরা পয়েন্টার 2 কে ডিরেফারেন্স করে সেখানে y এর ভ্যালু চেঞ্জ করতে পারি। ফর এক্সাম্পল আমরা এরকম করতে পারি, পয়েন্টার 2 এটা সমান যদি আমরা 35 লিখে দিই, তাহলে এখন y এর ভ্যালু 35 হয়ে যাওয়া উচিত। সো আমরা যদি এর পরের লাইনেও মানে এর পরের সেম লাইনটা প্রিন্ট করি, মানে y কে যদি আবার প্রিন্ট করি দেখবো y এর ভ্যালু 35 হয়ে গেছে। এখানে কিন্তু আমি সরাসরি y কে চেঞ্জ করি নাই, আমি y কে যেই ভ্যালুটা যেই পয়েন্টারটা পয়েন্ট করে সেই পয়েন্টারটার ভ্যালুটা চেঞ্জ করে দিছি, তার মানে y এর ভ্যালু চেঞ্জ করে দিছি। বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। জি স্যার। ওকে, ওকে, তাও আমরা একবার রান করে দেখি হয় কিনা। সো এই যে দেখেন y কে y is first 34 প্রিন্ট করছে, এরপর আমি নিউ লাইন দিতে ভুলে গেছি এই জন্য একই লাইনে আবার প্রিন্ট করছে y is 35। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। ওকে, আর কোনো কোয়েশ্চেন? না স্যার। আচ্ছা, তাহলে হোপফুলি আপনারা পয়েন্টারের বেসিক বুঝেন, যেহেতু এই প্রোগ্রামটা বুঝতেছেন। সো আমরা হচ্ছে নতুন কিছু করার চেষ্টা করি। সো আজকে আমরা দেখব হচ্ছে পয়েন্টারের সাথে অ্যারের রিলেশন কি। আমরা তো অ্যারে আগের চ্যাপ্টারে পড়ছি, আমরা অ্যারে মানে জানি হচ্ছে এরকম একটা কন্টিনিউয়াস সেকশন অফ মেমোরি, প্রথম ঘরটাতে আমি 5কে রাখবো, দ্বিতীয় ঘরটাতে আমি 7কে রাখবো, তৃতীয় ঘরটাতে 10কে রাখবো, এভাবে গোজ অন এন্ড অন। সো আমার এই প্রথম মেমোরি অ্যাড্রেসটাতে 5 আছে, তারপর মেমোরি অ্যাড্রেস বরাবর আমি এক ঘর সামনে গেলেই 7 পাওয়া উচিত, দুই ঘর সামনে গেলে 10 পাওয়া উচিত, তিন ঘর সামনে গেলে 8 পাওয়া উচিত, তাই না? সো অ্যারের কনসেপ্টটা আসলে পয়েন্টারের সাথে খুব ভালো মতো যায়, কারণ আমি যদি পয়েন্টার অ্যারের প্রথম এলিমেন্টার অ্যাড্রেস জানি, তাহলে বাকি এলিমেন্টগুলোর অ্যাড্রেস কিন্তু আমি খুব সহজে বের করতে পারতেছি, যেহেতু ভ্যালুগুলো একটার পর একটা স্ট্যাক করে স্টোর করা আছে। এমন না যে মেমোরির একটা র্যান্ডম জায়গায় 5 আছে, দেন মেমোরির একটা কমপ্লিটলি র্যান্ডম আরেকটা জায়গায় গিয়ে 7 আছে। সো বেসিক্যালি আমার ভ্যালুগুলো সেভ করা আছে 5 7 8 11 2 এভাবে কন্টিনিউয়াস সেকশন অফ মেমোরি। কিন্তু
এটা হচ্ছে অ্যারে যখন থাকে তখন ডেটাগুলো এইভাবে থাকে, কিন্তু এটা যদি অ্যারে না হয়ে অন্য কিছু হইতো তাহলে হয়তো ডেটাগুলো এরকম থাকতো, মাঝখানে আরো 100টা ঘর, তারপরে গিয়ে 8। সো মানে এরপর আবার মাঝখানে 200টা ঘর, তারপর গিয়ে 9 বা 11, যাই হোক। সো এরকম কিন্তু না, আমার অ্যারেতে ভ্যালুগুলো এরকম একটার পর একটা সুন্দরভাবে স্টোর করা থাকে, ঠিক আছে। সো আমরা এর আগে অ্যারেকে অ্যাক্সেস করার ওয়ে দেখছি কি, যে অ্যারের প্রথম এলিমেন্টটা অ্যাক্সেস করতে হলে আমি অ্যারের নাম নিব, অ্যারের নাম নিয়ে আমি একটা থার্ড ব্র্যাকেট দিব, এখানে 0 বলবো, তাহলে আমার এই 5টা অ্যাক্সেস হবে। তারপর অ্যারের সেকেন্ড এলিমেন্টটা অ্যাড্রেস করতে হলে আমি অ্যারের নামটা নিব, দেন থার্ড ব্র্যাকেট দিব, তারপর এখানে 1 দিব। সিমিলারলি আমার যদি ফোর্থ এলিমেন্টটা অ্যাড্রেস করতে হয় তাহলে আমি অ্যারের নামটা নিব, থার্ড ব্র্যাকেট দিব, দেন 3 দিব, যেহেতু 4 নাম্বার এলিমেন্টটা অ্যাক্সেস করতে হবে। সো এভাবে আমরা অ্যারের এলিমেন্টগুলো অ্যাক্সেস করতে পারি। সো এটা হচ্ছে একটা ওয়ে, এটাকে বলে হচ্ছে অ্যারে ইন্ডেক্সিং। অ্যারে ইন্ডেক্সিং। সো অ্যাকচুয়ালি আমরা অ্যারে ইন্ডেক্সিং করে, যদিও এই প্রোগ্রামটা আমরা আগে করছি, তারপরও আমাদের আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হওয়ার জন্য আমরা আরেকবার করি, যেহেতু এটা আজকের টপিকের সাথে রিলেটেড। সো ধরলাম যে আমার একটা অ্যারে আছে। আচ্ছা, আমি আগে বয়লার প্লেট কোডগুলো লিখে নিই। ওকে, ডান। সো ধরলাম যে আমার একটা অ্যারে আছে, ইন্টিজার টাইপের অ্যারে। অ্যারেতে 5টা এলিমেন্ট আছে। দেন আমি এলিমেন্টগুলোকে এভাবে হচ্ছে ইনিশিয়ালাইজ করতে পারি। ওকে, 5টা এলিমেন্ট আছে। আচ্ছা, someone wants to join. সো এখন আমরা এটা অ্যারে ইন্ডেক্সিং করে কিভাবে সলভ করতে পারি। ফর এক্সাম্পল, আমরা এরকম একটা ফর লুপ লিখতে পারি। ফর ইন্টিজার I equals 0, I is less than 5, I plus plus, sorry, I plus plus, দেন আমরা সাম নামে একটা ভেরিয়েবল উপরে ডিক্লেয়ার করি, ইন্টিজার সাম সমান 0। তারপর আমি সামের সাথে অ্যারে ইন্ডেক্সিং করে করে প্রত্যেকটা এলিমেন্ট যোগ করে দিব, তাহলে সাম ইকুয়ালস টু সাম প্লাস অ্যারে আই। মানে প্রথমবার যখন ফর লুপে ঢুকবে তখন আই এর ভ্যালু 0 নিয়ে ঢুকবে, তাহলে সামের সাথে সাম প্লাস অ্যারে 0। তা অ্যারের 0তে কি আছে, 3 আছে, তাহলে এখানে শূন্যর সাথে 3 যোগ হয়ে সামের ভিতর 3 জমা হয়ে থাকবে। তাহলে কি জমা হয়, সামের ভিতর 3 জমা হয়ে থাকলো। এরপর আয়ের ভ্যালু 1 বাড়বে, এই যে এটার কারণে আয়ের ভ্যালু 1 বেড়ে আবার এখানে ঢুকবে, কারণ আই স্টিল লেস দেন 5। তো আয়ের ভ্যালু 0 থেকে 1 হয়েছে, 1 স্টিল লেস দেন 5। তাহলে সাম ইকুয়ালস টু, এখন সামের ভিতর 3 আছে, 3 যোগ অ্যারে 1। অ্যারে 1 এ কে আছে, 4 জিনিসটা আছে, তো 3 এ 4 এ 7 হবে। সামের ভিতর এখন 7 ঢুকবে। তারপরে এগেইন আই এর ভ্যালু 2 নিয়ে এখানে ঢুকবে, 2 হইলে 6 জিনিসটা সামের সাথে যোগ হবে, এভাবে চলতে থাকবে। সো আমার 0 1 2 3 4, এই যে এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। এরপরে যখন আই এর ভ্যালু আরেক বাড়বে, আই 5 এর চাইতে ছোট হবে না, এই ফর লুপ থেকে বের হয়ে যাবে। সো আমরা সামের ভিতর এই 5টা জিনিসের যোগফল স্টোর হিসাবে পাবো। সো আমরা সামটা প্রিন্ট করে দেখতে পারি, সাম ইজ %d, কমা সাম, কন্ট্রোল এস।
আচ্ছা সরি, এখানে এগুলা সেমিকোলন হবে। সো এখন দেখেন এই যে সামের ভ্যালু 27, আমরা এটা ভেরিফাই করতে পারি। 7 দুগুণ 14, 14 আর 6 20, 3 আর 4 7, 27। সো এটা হচ্ছে একটা ওয়ে, আমি অ্যারেকে এভাবে ইন্ডেক্স করতে পারি। অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে অ্যারের নাম নিয়ে দেন ওর কততম ইন্ডেক্স আমি অ্যাক্সেস করতে চাই সেই নাম্বারটা এখানে দিয়ে এভাবে আমি অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারি। এখন আমরা যেটাতে ইন্টারেস্টেড সেটা হচ্ছে, যেহেতু পয়েন্টার মেমোরি অ্যাড্রেস স্টোর করে রাখতে পারে, আমরা চাই যে আমরা এরকম অ্যারে ইন্ডেক্সিং ইউজ না করে পয়েন্টার দিয়ে মেমোরির ভ্যালুগুলো অ্যাক্সেস করব, পয়েন্টার দিয়ে অ্যারের ভ্যালুগুলো অ্যাক্সেস করব। সো এটা করার জন্য কি করতে হবে? সো আমরা ফার্স্টে হোয়াইট বোর্ডে দেখার চেষ্টা করি। সো ফর এক্সাম্পল এই অ্যারেটার নাম হচ্ছে ARR, আর এই জায়গাটার অ্যাড্রেস হচ্ছে 100। ঠিক আছে, এই প্রথম অ্যারের প্রথম জায়গাটার অ্যাড্রেস হচ্ছে 100। তো সি প্রোগ্রামিং কম্পাইলার এমনভাবে ডিজাইন করা আছে যাতে আমি একটা অ্যারে ডিক্লেয়ার করা মাত্র ওই অ্যারের নামের ভিতর আসলে অ্যারের প্রথম এলিমেন্টের অ্যাড্রেসটা সেভ হয়ে থাকে। তাহলে অ্যারে আসলে একটা পয়েন্টার টাইপের জিনিস, এবং সেটার ভিতরে স্টোর হয়ে আছে হচ্ছে এই অ্যাড্রেসটা 100 জিনিসটা। দেন আমি যদি অ্যারে প্লাস 1 করি, তাহলে আমি অ্যাকচুয়ালি এই জায়গাটার অ্যাড্রেস যদি 102 হয়, তাহলে আমি অ্যারে প্লাস 1 করলে 102 জিনিসটা পাবো। সিমিলারলি আমি যদি অ্যারে প্লাস 2 করি, তাহলে আমি এই জায়গাটার অ্যাড্রেস পাবো, এই 104 জিনিসটা পাবো। দেন আমি যদি অ্যারে প্লাস 3 করি, তাহলে 106 পাবো। তো এখন দেখেন এই জিনিসটা একটু উইয়ার্ড লাগতেছে, আমি এদিকে 1 যোগ করতেছি কিন্তু এদিকে 2 করে বাড়তেছে। কারণ হচ্ছে ইন্টেজার টাইপের ভেরিয়েবল মেমোরিতে দুইটা জায়গা দখল করে। সো আমি একটা ইন্টেজার টাইপের ভেরিয়েবল রাখলে সে মেমোরিতে দুইটা বাইট দখল করবে। সো আমি এই পয়েন্টারের সাথে 1 যোগ করলে সে পরবর্তী অ্যাড্রেসটাতে যাবে, মানে 102 নাম্বার অ্যাড্রেসে যাবে পরের ইন্টেজারটাকে পয়েন্ট করার জন্য। এরপর আরও 1 যোগ করলে 104 নাম্বারে যাবে, আরও 1 যোগ করলে 106 নাম্বারে যাবে। সো এভাবে করে আমি জাস্ট পয়েন্টারের সাথে ভ্যালুটা যোগ করে করে আমাদের অ্যারেটা আমরা ট্রেভার্স করতে পারি। সো ট্রেভার্স করে আমরা সাম বের করতে পারি, এভারেজ বের করতে পারি, ভেরিয়েন্স বের করতে পারি, যা ইচ্ছা তা করতে পারি, সেটা পরের ব্যাপার। কিন্তু আমি অ্যারে ইন্ডেক্সিং এর সাহায্যে ট্রেভার্স না করে আমি পয়েন্টারের সাহায্যেও ট্রেভার্স করতে পারি। এখন জিনিসটা বোর্ড থেকে কমপ্লিটলি ক্লিয়ার না হইলেও হোপফুলি কোড দেখার পর ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে দেখেন আমি আগের মতো অ্যারেটা ডিক্লেয়ার করছি, আমার অ্যারেতে 5টা এলিমেন্ট আছে। দেন দেখেন আমরা একটা ইন্টেজার টাইপের পয়েন্টার ডিক্লেয়ার করছি। এই যে পি পয়েন্টারটা হচ্ছে একটা ইন্টেজার টাইপের পয়েন্টার। ঠিক আছে, দেন আমি পি এর ভ্যালুটা ইকুয়ালস টু লিখছি অ্যারে। সো আমরা একটু আগে বোর্ডে দেখলাম অ্যারে জিনিসটা কাকে পয়েন্ট করবে, এই প্রথম এলিমেন্টটা 5 জিনিসটা যেইখানে মেমোরিতে স্টোর করা আছে সেই সেই জায়গাটা সে নিজের মধ্যে স্টোর করে রাখবে। সো অ্যারে নিজে হচ্ছে একটা পয়েন্টার টাইপের ভেরিয়েবল। যদি আমি কোনো ইন্ডেক্সিং না লিখি আর কি, এই যে থার্ড ব্র্যাকেট যদি না দিই, তাহলে এ আর আর এই নামটা আসলে একটা পয়েন্টার, যেটা হচ্ছে এই প্রথম এলিমেন্টের অ্যাড্রেসটা নিজের ভিতরে স্টোর করে রাখে। তো সেই অ্যাড্রেসটা আমি কাকে দিয়ে দিলাম, পি কে দিয়ে দিলাম। পিও একটা পয়েন্টার, দেখেন পিও হচ্ছে একটা ইন্টিজার টাইপের পয়েন্টার। তাহলে একটা পয়েন্টারের ভ্যালু তো আরেকটা পয়েন্টারে স্টোর করা যাবে। তো আমি পি এর ভিতর অ্যারের প্রথম অ্যাড্রেসটা নিয়ে নিলাম। তারপর দেখেন আমি কি করতেছি, while I is smaller than 5, যখন I 5-এর চাইতে ছোট, সো I কে আমি 0 থেকে ইনিশিয়ালাইজ করছি। সো প্রথমবার I এর ভ্যালু 0 হবে। সো আমার লুপের ভিতর ঢুকলো, তাহলে সাম ইকুয়ালস টু সাম প্লাস, দেখেন আমি পি কে ডি রেফারেন্স করছি। সো পি এর ভিতর কি স্টোর আছে, প্রথম এলিমেন্টের অ্যাড্রেস। আমি যদি
ওই অ্যাড্রেসটাকে ডিরেফারেন্স করি তাহলে কি পাবো? যদি পয়েন্টার বুঝে থাকেন এটা আপনারা আনসার দিতে পারার কথা। আমি যদি আমার পি এর ভিতর এই প্রথম এলিমেন্টটার অ্যাড্রেস স্টোর করা আছে, প্রথম এলিমেন্টটা মেমোরিতে কোন জায়গায় আছে সেই জিনিসটা স্টোর করা আছে। ফর এক্সাম্পল আমরা বোর্ডে যেটা দেখলাম, সো পি এর ভিতরে 100 জিনিসটা স্টোর করা আছে। এখন আমি যদি 100কে ডি রেফারেন্স করি তাহলে কোন জিনিসটা ফেরত পাবো? পি কে যদি আমি ডি রেফারেন্স করি তাহলে আমি কোন জিনিসটা পাবো বলেন তো? আপনারা কি কনফিউজড? কোয়েশ্চেন থাকলে বলেন কোন জায়গাটা কনফিউজড। হ্যাঁ হ্যাঁ, কেউ রেসপন্ড করতেছে না কেন? জি স্যার, শুনতেছি স্যার। আমি আর আগে ক্লাসটা করিনি তো ওই জন্য আচ্ছা, সো আমি হচ্ছে আগের ক্লাস করতে হবে না আপনার, আমি জাস্ট আপনাকে একটা সিমিলার এক্সাম্পল দেখাই, দেন হোপফুলি আপনি আনসারটা দিতে পারবেন। সো এখানে দেখেন, আচ্ছা, এটা না। সো এখানে দেখেন আমি x নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ইন্টিজার x, x এর ভিতর 10 স্টোর করছি। দেন আমি একটা পয়েন্টার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। পয়েন্টার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করছে, এটা কিভাবে বুঝবেন? এই যে এখানে একটা অ্যাস্টেরিস্ক সাইন দিছি, ঠিক আছে? এইটুক পর্যন্ত বুঝছেন? সো এখানে জি স্যার। জি পিটিআর স্যার। জিনিসটা হচ্ছে একটা পয়েন্টার টাইপের ভেরিয়েবল। এখন আপনাকে যেটা মাথায় রাখতে হবে, পয়েন্টার টাইপের ভেরিয়েবল only stores memory addresses. সো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে অলওয়েজ পয়েন্টার নিয়ে কাজ করার সময়। সো পয়েন্টার টাইপের ভেরিয়েবল শুধুমাত্র মেমোরি অ্যাড্রেস তার নিজের ভিতরে সেভ করে রাখবে, ঠিক আছে? সে কোনো ইন্টেজার স্টোর করবে না, সে কোনো ক্যারেক্টার স্টোর করবে না, সে কোনো স্ট্রিং স্টোর করবে না, সে কোনো অ্যারে স্টোর করবে না, বা কোনো ধরনের অন্য কোনো ধরনের ডেটা টাইপ সে স্টোর করতে পারবে না। সে শুধুমাত্র মেমোরি অ্যাড্রেস নিজের মধ্যে স্টোর করতে পারবে। 2 নাম্বার জিনিস আমাকে যেটা মাথায় রাখতে হবে, পয়েন্টার টাইপের ভেরিয়েবলেরও টাইপ আছে। যেমন দেখেন এখানে আমি কি করছি, এই পয়েন্টার পিটিআর যে পয়েন্টারটা ডিক্লেয়ার করছি সেটা টাইপ কি লিখছি? ইন্টিজার। ইন্টিজার। তাহলে পয়েন্টার টাইপের ভেরিয়েবলেরও টাইপ আছে। সো এখন এই টাইপটার আসলে মিনিং কি? সে তো মেমোরি অ্যাড্রেস স্টোর করতেছে, তাহলে তার টাইপ থাকার দরকার কি? তার টাইপ থাকার দরকার হচ্ছে এইটা, যে সে যদি ইন্টেজার টাইপের পয়েন্টার হয় তাহলে শুধুমাত্র সে ইন্টেজারদের মেমোরি অ্যাড্রেস স্টোর করতে পারবে। সে যদি ক্যারেক্টার টাইপের পয়েন্টার হয় তাহলে সে শুধুমাত্র ক্যারেক্টারদের মেমোরি অ্যাড্রেস স্টোর করতে পারবে। বুঝতে পারছেন? সে যদি ফ্লোট টাইপের জি পয়েন্টার হয় জি স্যার। তাহলে সে ফ্লোট টাইপের মেমোরি অ্যাড্রেস স্টোর করতে পারবে। তাহলে দ্য টাইপ অফ পয়েন্টার refers to which type of variable it can address. It can address or point to address ও বলতে পারি, point to বলতে পারি। সো ইন্টেজার টাইপের ভেরিয়েবল শুধুমাত্র ইন্টেজার টাইপের ভেরিয়েবলকে, সরি, ইন্টেজার টাইপের পয়েন্টার শুধুমাত্র ইন্টেজার টাইপের ভেরিয়েবলকে পয়েন্ট করতে পারবে, ঠিক আছে? সো এই দুইটা পয়েন্ট কি ক্লিয়ার? জি স্যার। ওকে। জি স্যার।
এখন এখন দেখেন আমি তাই করছি, এই যে এই লাইনে এই যে পিটিআর যে পয়েন্টার টাইপ ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছিলাম সেটাকে সেই পয়েন্টার টাইপের ভেরিয়েবলের ভিতর আমি এক্স এর মেমোরি অ্যাড্রেস স্টোর করছি। মেমোরি অ্যাড্রেস স্টোর করছি এটা কিভাবে বুঝবেন? এই যে আমি এখানে n% সাইন দিছি। সো এক্স মানে হচ্ছে 10, এক্স শুধুমাত্র এক্স লিখলে আমি বুঝবো যে ভ্যালু 10 জিনিসটা আমি ফেরত পাচ্ছি। কিন্তু আমি যদি n% এক্স লিখি তার মানে আমি বুঝবো হচ্ছে মেমোরিতে এক্স জিনিসটা যেখানে সেভ করা আছে সেই জায়গাটার সেই লোকেশনটার অ্যাড্রেসটা আমি ফেরত পাবো। সো n%x মানে আমাকে একটা সে কি দিবে, মেমোরি অ্যাড্রেস দিবে। সেই মেমোরি অ্যাড্রেসটা নিয়ে আমি পয়েন্টারের ভিতর সেভ করে রাখলাম। ঠিক আছে? তো এই যে পয়েন্ট নাম্বার 1টা পড়েন, এই যে পয়েন্টার টাইপ ভেরিয়েবল অনলি অ্যাড্রেসেস মেমোরি, সরি অনলি স্টোরস মেমোরি অ্যাড্রেসেস। সো সেই আমি কিন্তু পিটিআর সমান এক্স লিখতে পারবো না, এক্স এর ভিতর তো 10 আছে, পয়েন্টারের ভিতর আমি 10 স্টোর করতে পারবো না, 10 তো হচ্ছে সিম্পলি একটা ভ্যালু। ঠিক আছে? সো পয়েন্টারের ভিতর আমি 10 স্টোর করতে পারবো না, পয়েন্টারের ভিতর আমি স্টোর করতে পারবো এক্স এর অ্যাড্রেস। সো এক্স এর অ্যাড্রেস পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, @x লিখতে হবে বা n%x লিখতে হবে। এটুক কি বুঝছেন? জি জি স্যার। স্যার। ওকে। সো এখানে ফর এক্সাম্পল আমি ধরেন কোনোভাবে এক্স এর অ্যাড্রেসটা জানি, ধরেন যে সেটা হচ্ছে 5678 এরকম কোনো একটা উইয়ার্ড নাম্বার, এটা আমি কোনোভাবে আমার কম্পিউটারকে অন্য কোনো ওয়েতে অ্যানালাইজ করে বের করছি, যদিও এটা অনেক টাফ হবে, কিন্তু কোনোভাবে আমি জানি। বাট স্টিল আমি এটা কখনো লিখতে পারবো না, আমি পয়েন্টার সমান কোনো একটা এরকম কনস্ট্যান্ট ভ্যালু লিখতে পারবো না। ঠিক আছে? পয়েন্টারকে আমার সবসময় ইনিশিয়ালাইজ করতে হবে কি দিয়ে, একটা ভেরিয়েবলের অ্যাড্রেস দিয়ে। অ্যাড্রেস দিয়ে, অ্যাড্রেস দিয়ে। ওকে। সো এখন আমি আমি এক্স কে কিভাবে প্রিন্ট করতে পারি, আমরা আগে যেই মেথডটা জানতাম সেটা হচ্ছে এটা। সো আমি সিম্পলি %d লিখব, কমা এক্স লিখব। সো এটা হচ্ছে আমার এক্স কে প্রিন্ট করার একটা ওয়ে। কিন্তু এখন দেখেন পিটিআর এর ভিতর এক্স এর অ্যাড্রেসটা সেভ হয়ে আছে। সো এক্স কে আমি আরো একভাবে এখন প্রিন্ট করতে পারি, সেটা হচ্ছে এভাবে। মানে এক্স এর ভ্যালুটা আমি আরো একভাবে অ্যাক্সেস করতে পারি, সেটা হচ্ছে আমি যদি ওই পয়েন্টারটাকে ডিরেফারেন্স করি। সো আমার যদি একটা পয়েন্টারের ভিতর যে অ্যাড্রেসটা লেখা আছে সেই অ্যাড্রেসে অ্যাকচুয়ালি কোন ভ্যালুটা স্টোর হয়ে আছে সেটা বের করতে হয়, তাহলে ওই পয়েন্টারটাকে ডিরেফারেন্স করতে হবে। সো ডিরেফারেন্স করার জন্য আমি এরকম একটা অ্যাস্টেরিস্ক ইউজ করব। সো এখন দেখেন এই পয়েন্টারের ভিতর এক্স এর অ্যাড্রেস স্টোর করা আছে, ওই অ্যাড্রেসটাকে আমি ডিরেফারেন্স করছি, তার মানে হচ্ছে আমি এক্স এর ভ্যালুটা এখানে পেয়ে যাব। সো এখানেও এক্স এর ভ্যালু প্রিন্ট হবে, এখানেও এক্স এর ভ্যালু প্রিন্ট হবে। বুঝতে পারছেন এটা? জি স্যার। ওকে, এটাও আমি স্যার আমরা দুই ভাবে প্রিন্ট করছি। হ্যাঁ, মানে এক্স এর ভ্যালুটা আমরা বেসিক্যালি দুই ভাবে অ্যাক্সেস করছি। সো আমি যদি সো ইফ আই আই ডিরেফারেন্স, আচ্ছা এটা আমি বড় হাতের অক্ষরে লিখি, ডি রেফারেন্স a pointer type variable using asterisk operator, using asterisk, then
I get the value stored in the আচ্ছা, আপনারা যখন কথা বলবেন তখন মাইক্রোফোনটা অন রাখবেন। আর হচ্ছে কাইন্ডলি, হ্যাঁ, that is stored in the that is stored in the pointer. সো এই কথাটা একটু লম্বা, কিন্তু আমরা যদি ভেঙে ভেঙে দেখি, সো ফর এক্সাম্পল আমার পিটিআর এর ভিতর x এর মেমোরি অ্যাড্রেস স্টোর করা আছে, x এর মেমোরি অ্যাড্রেস স্টোর করা আছে। সো ফর এক্সাম্পল আমরা এটা এভাবে ভিজুয়ালাইজ করতে পারি। আমার মেমোরির কোনো একটা জায়গায় x এর ভ্যালুটা স্টোর করা আছে যে 10, ধরলাম সেই মেমোরির সেই অ্যাড্রেসটা হচ্ছে 5317। তাহলে x এর, আমি যদি x সি কে বলি, তাহলে আমাকে সি রিটার্ন দিবে 10। আর আমি যদি @x বলি, তাহলে আমাকে সি রিটার্ন দিবে এই যে অ্যাড্রেসের ভ্যালুটা। ঠিক আছে, এই অ্যাড্রেসের ভ্যালুটা নিয়ে আমি পয়েন্টারের ভিতর স্টোর করে রাখছি। তাহলে আমার পয়েন্টারটা এই ভ্যালুকে রেফার করে বা রেফারেন্স করে। ঠিক আছে, এই ভ্যালুকে পয়েন্ট করে, রেফার করে, যেভাবে খুশি বলতে পারেন। সো পয়েন্টার পয়েন্টস টু দিস মেমোরি অ্যাড্রেস 5317, যেহেতু আমি x এর মেমোরি অ্যাড্রেসটা নিয়ে পয়েন্টারের ভিতর রাখছি। এখন আমি যদি সিম্পলি পয়েন্টারকে প্রিন্ট করি, পিটিআরকে প্রিন্ট করি, তাহলে এই 5317টাই প্রিন্ট হবে। কিন্তু আমি যদি পয়েন্টারকে এভাবে ডি রেফারেন্স করে প্রিন্ট করি, তাহলে দেখেন পয়েন্টারকে ডি রেফারেন্স করা মানে হচ্ছে সে প্রথমে পয়েন্টার ভেরিয়েবলটা নিবে। পয়েন্টার ভেরিয়েবলটা হয়তো মেমোরির অন্য কোনো জায়গায় আছে, 7312 এরকম কোনো উইয়ার্ড জায়গায় আছে। এটা হচ্ছে অ্যাকচুয়াল পয়েন্টার ভেরিয়েবলটা যেখানে স্টোর হয়ে আছে। ঠিক আছে, সো এই 7312 লোকেশনে লিখে আছে 5317। সো সে পয়েন্টার বললে সে এই জিনিসটা বুঝবে, কিন্তু অ্যাস্টেরিস্ক পয়েন্টার বললে সে ফার্স্টে এই লোকেশনটাতে যাবে, দেন এই লোকেশনের ভিতর যে ভ্যালুটা আছে সেইটা আমাকে ফেরত দিবে। ঠিক আছে, 10 জিনিসটা আমাকে ফিরাই দিবে। বুঝতে পারছেন ডি রেফারেন্স করার অর্থ কি ক্লিয়ার হয়েছে? সো ডি রেফারেন্স করলে পয়েন্টারের অ্যাড্রেসে, ওই পয়েন্টারের ভিতর যে ভ্যালুটা স্টোর করা আছে সেই অ্যাড্রেসে গিয়ে সেই অ্যাড্রেসের যে ভ্যালুটা আছে সেটা আমাকে ফেরত দিবে। ওকে, সো এখন আমরা আমাদের অরিজিনাল কোয়েশ্চেনে ফেরত যাই। এই যে, সো আমার এখানে আমরা জানি পি পয়েন্টারটা অ্যাড্রেস করে হচ্ছে এই অ্যারের প্রথম এলিমেন্টকে, মানে 5কে, মানে 5 এর মেমোরি অ্যাড্রেসটা অ্যারের প্রথম এলিমেন্টের মেমোরি অ্যাড্রেসটার পি এর ভিতরে সেভ করা আছে। তাহলে পি কে যদি আমি ডি রেফারেন্স করি, তাহলে কোন জিনিসটা পাবো? স্যার 5 পাবো। এক্স্যাক্টলি, সো পি কে ডি রেফারেন্স করলে আমরা 5 পাবো, কারণ হচ্ছে পি এর ভিতর 5 এর মেমোরি অ্যাড্রেস আছে। সো ওই মেমোরি অ্যাড্রেসটাকে ডি রেফারেন্স করলে আমি 5 ভ্যালুটা ফেরত পাবো। 5 পাবো। দেন 5 পাইলাম, সাম ইনিশিয়ালাইজ করা আছে 0 হিসাবে, 0 সাথে 5 যোগ হইলো। দেন আমি একটা ইন্টারেস্টিং কাজ করছি, দেখেন আমি পি প্লাস প্লাস করে দিছি, তার মানে হচ্ছে আমি পয়েন্টারকে এক ঘর আগাইছি। তাহলে এখন পয়েন্টারটা কোথায় পয়েন্ট করবে? অ্যারের দ্বিতীয় এলিমেন্টকে, 7। দ্বিতীয় এলিমেন্টে। হ্যাঁ, তাহলে এরপরে যখন আমি ডি রেফারেন্স করব, এখানে 7 পাবো, আর সামে তো আগে থেকে 5 আছে, 7 এ 5 এ 12, ওইটা সামের ভিতরে স্টোর হয়ে থাকবে। দেন আমি পি কে আবার এক ঘর বাড়াবো, তাহলে 10 কে পয়েন্ট করবে।
তাহলে 12-এর সাথে 10 যোগ হবে। এভাবে করে যতক্ষণ i এর ভ্যালু 5-এর চাইতে ছোট হবে এই ভ্যালুগুলো সে একটার পর একটা অ্যাক্সেস করতে থাকবে। এখন দেখেন আমি কিন্তু এই অ্যারেটা ট্রেভার্স করার জন্য, এই অ্যারেটার প্রত্যেকটা এলিমেন্টকে খুঁজে নিয়ে এসে যোগ করার জন্য আমি কিন্তু অ্যারে ইন্ডেক্সিং ইউজ করি নাই। এখানে যেরকম অ্যারে ইন্ডেক্সিং ইউজ করছিলাম সেটা কিন্তু এখানে ইউজ করি নাই। আমি সেম কাজটা করছি কিসের সাহায্যে? পয়েন্টারের সাহায্যে। বুঝতে পারছেন? সো এই প্রোগ্রামটাও সিমিলারলি কাজ করবে। এখানে এই ভ্যালুগুলো সব যোগ করলে 32 হওয়ার কথা, সো সেও আউটপুটে 32 দেওয়ার কথা। build and run, সো 32 দিচ্ছে। আমরা যদি কোনো একটা নাম্বার বাড়াই দিই, ফর এক্সাম্পল এটা 5 করে দিই, তাহলে 3 বাড়লো, মানে 35 প্রিন্ট হবে। আচ্ছা 35 প্রিন্ট হচ্ছে। সো বেসিক্যালি আমি পয়েন্টার দিয়েও অ্যারেকে ট্রেভার্স করতে পারি। এখন আপনারা বলতে পারেন যে আমি অলরেডি একভাবে একটা কাজ করতে পারি, তাহলে আরেকভাবে করার কি দরকার? এখন এই জিনিসটা প্রথমত হচ্ছে এভাবে অ্যারে ইন্ডেক্সিং করার চাইতে পয়েন্টার দিয়ে মেমোরি অ্যাক্সেস করা একটু ফাস্টার। সো যখন আমার অপটিমাইজড কোড লেখা লাগবে তখন হয়তো আমরা এই মেথডটা ইউজ করব। কিন্তু তাছাড়াও আরও অনেক অ্যাপ্লিকেশন আছে। যেমন এটা হচ্ছে আমি ইন্টেজার টাইপের অ্যারেকে আমি পয়েন্টার দিয়ে অ্যাক্সেস করলাম। কিন্তু আমরা হচ্ছে আরেক ধরনের অ্যারে দেখছিলাম, যেমন ক্যারেক্টার অ্যারে দেখছিলাম। সো আমরা সিতে স্ট্রিং তৈরি করার জন্য, ফর এক্সাম্পল এ হচ্ছে একটা ক্যারেক্টার, বি হচ্ছে একটা ক্যারেক্টার, সি আর একটা ক্যারেক্টার। কিন্তু আমি যদি এ বি সি স্ট্রিং চাই, মানে এ বি সি তিনোটা একসাথে একই জায়গায় রাখতে চাই, স্ট্রিং হিসাবে রাখতে চাই, তখন আমরা করতাম কি, ক্যারেক্টারের অ্যারে ডিফাইন করতাম। সো ক্যারেক্টারের অ্যারে আমরা যদি এরকম এ বি সি এভাবে করে ডিফাইন করি, দেখতে অনেক বিশ্রী লাগে, বা আমার অনেক লম্বা একটা ক্যারেক্টার যদি স্টোর করতে হয় কোনোভাবে, সো ওভাবে তো মানে এটা টিডিয়াস হয়ে যাবে লেখাটা। এ কমা বি কমা সি কমা ডি এভাবে লিখতে থাকাটা টিডিয়াস হয়ে যাবে। সো সুবিধা হয় যদি আমি সিম্পলি এ বি সি ডি ই এফ এভাবে লিখে যাইতে পারি, তাই না? সো ওই ধরনের কাজগুলা আমরা অ্যারে দিয়ে না করে এখন কি করতে পারবো, পয়েন্টার দিয়ে করতে পারবো, কারণ পয়েন্টার দিয়েও আসলে একটা অ্যারেকে ট্রেভার্স করা যায়। সো এই অ্যাপ্লিকেশনগুলো আমরা যদি নিজে না দেখি, করে না দেখি, আসলে বোঝাটা টাফ। এই জন্য আমরা ডিরেক্টলি ওটা করে দেখারই চেষ্টা করি। সো কেন একটা অ্যারেকে আমি পয়েন্টার দিয়ে অ্যাক্সেস করতে চাচ্ছি, আমার লাভটা কি, সেটা আমরা দেখার চেষ্টা করি। সো ফর এক্সাম্পল এখানে একটা স্ট্রিং আছে, আমাদের ডিপার্টমেন্টের নাম ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক। সো এখন দেখেন আমি কিন্তু এখানে ক্যারেক্টার অ্যারে হিসাবে এটাকে ডিফাইন করি নাই। সো ক্যারেক্টার অ্যারে হিসাবে ডিফাইন করলে জিনিসটা হয়তো এরকম, ক্যারেক্টার ডিপার্টমেন্ট ক্যারেক্টার অ্যারে, এখানে আমি কিছু একটা সাইজ বলে দিতাম, তারপর এখানে হচ্ছে যা লিখার লিখতাম। ঠিক আছে, এটা হচ্ছে আমরা আগে যেই মেথডটা শিখছি, একটা স্ট্রিং ডিফাইন করতে হলে এরকম ক্যারেক্টার অ্যারে ডিফাইন করতে হয়। কিন্তু তা না করে আমরা কি করছি, সেটা না করে আমরা দেখেন জাস্ট একটা সিঙ্গেল ভেরিয়েবল ডিফাইন করছি, এখানে কিন্তু কোনো থার্ড ব্র্যাকেট দিই নাই, তাই না? বাট আমরা যেহেতু এখানে স্টেরিস দিছি, আমরা বুঝতেছি এটা একটা পয়েন্টার টাইপের ভেরিয়েবল। ঠিক আছে, সো ডিপিটি বা ডিপার্টমেন্ট হচ্ছে একটা পয়েন্টার টাইপের ভেরিয়েবল, এবং এই পয়েন্টার টাইপের ভেরিয়েবলটার টাইপ আমরা বলে দিছি হচ্ছে ক্যারেক্টার, CHAR ক্যারেক্টার। তাহলে এই পয়েন্টার টাইপ, কিন্তু এই সাইডে আমরা দেখতেছি যে বিশাল লম্বা একটা স্ট্রিং দেওয়া আছে, এটা মোটেও
আহ, এটা মোটেও একটা পয়েন্টার না, পয়েন্টারের তো মেমোরি অ্যাড্রেস থাকে, তাই না? পয়েন্টারের ভিতর তো মেমোরি অ্যাড্রেস থাকে, কিন্তু আমি এখানে মেমোরি অ্যাড্রেস না দিয়ে বিশাল একটা অ্যারে দিয়ে দিছি। দেখেন এটা ক্যারেক্টার অ্যারে, প্রথম এলিমেন্টটা হচ্ছে ই, দ্বিতীয় এলিমেন্টটা হচ্ছে এল, থার্ড এলিমেন্টটা আবার ই, ফোর্থ এলিমেন্টটা সি। সো এখানে এই পুরো জিনিসটা আসলে একটা ক্যারেক্টার অ্যারে। তাহলে এই লাইনটার মাধ্যমে আমি আসলে কি বুঝাচ্ছি? আমি বুঝাচ্ছি যে ডিপার্টমেন্টের ভিতর তোমার এই পুরা স্ট্রিংটা বা ক্যারেক্টার অ্যারেটা স্টোর করার দরকার নাই। তুমি জাস্ট এই ক্যারেক্টার অ্যারেটার প্রথম এলিমেন্টটা কি দেখো, প্রথম এলিমেন্টটা নাও এবং প্রথম এলিমেন্টের অ্যাড্রেসটা ডিইপিটি এই পয়েন্টার টাইপের ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখো। ঠিক আছে? তাহলে ডিইপিটি এই ক্ষেত্রে জাস্ট একটা পয়েন্টার, ক্যারেক্টার টাইপের পয়েন্টার, যে কিনা এই ক্যারেক্টারের এটার শুধুমাত্র প্রথম এলিমেন্টের অ্যাড্রেসটা স্টোর করে রাখছে। তাহলে ডিইপিটি কে যদি আমি ডি রেফারেন্স করে প্রিন্ট করি, আমি পাবো হচ্ছে ই। সেটা আমরা এখানে প্রুফ করতে পারি। আমরা অ্যাকচুয়ালি লিখি printf %c। সো আমি ডি রেফারেন্স করব ডিইপিটি কে। সো এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র কি পাবো, এই যে ই ক্যারেক্টারটা ফেরত পাবো, যেহেতু ডিইপিটিতে ই এর মেমোরি অ্যাড্রেস স্টোর করা আছে। আচ্ছা, ওইটাও আমরা প্রিন্ট করি। %u মেমোরি অ্যাড্রেস প্রিন্ট করতে হলে %u ইউজ করতে হয়। সো অ্যাড্রেসে হচ্ছে আমরা জাস্ট ডিইপিটিটা প্রিন্ট করব। নিউ লাইন দিয়ে দিই। সো এখানে দেখেন আমরা শুধু প্রথম লাইনটা এখনো করছি। এন্ড অ্যাড্রেসের ভিতর আমার কম্পিউটারের সিস্টেম এই অ্যারেটাকে কোনো একটা জায়গায় লিখছে, এবং সেই যেই জায়গাটা লিখছে সেই জায়গাটা হচ্ছে 42066228। সো ওই অ্যাড্রেসটা আমি ডিইপিটির ভিতর পাইছি। এই যে ডিইপিটি প্রিন্ট করলে ওই অ্যাড্রেসটা পাচ্ছি, তাই না? কিন্তু ডিইপিটিকে ডি রেফারেন্স করে প্রিন্ট করলে কি পাচ্ছি দেখেন, এই যে ই জিনিসটা পাচ্ছি। মানে ডিইপিটির ভিতর অ্যাকচুয়ালি যে এই ই জিনিসটার অ্যাড্রেস সেভ করা আছে সেটা এই লাইনটা লেখার মাধ্যমে আমরা প্রুফ করলাম। এটুক পর্যন্ত বুঝতে কি কারোর সমস্যা আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, এখন দেখেন আমরা চাই যে এই ক্যারেক্টারের একটা লেংথ বের করতে। ঠিক আছে, এই ক্যারেক্টারের কয়টা ক্যারেক্টার আছে, এরকম ই এল ই সি 1 2 3 4 এরকম টোটাল কয়টা ক্যারেক্টার আছে সেটা আমরা বের করতে চাই। তো এই জন্য আমরা আরেকটা ক্যারেক্টার টাইপের পয়েন্টার ডিফাইন করছি, সেটার নাম দিয়েছি পি, এবং তাকে আমরা ইনিশিয়ালাইজ করছি কি দিয়ে, এই যে ই এর অ্যাড্রেস দিয়েই। যেহেতু ডিপিটির ভিতর ই এর অ্যাড্রেস আছে, সো পি এর ভিতরও এখন ই এর অ্যাড্রেসটাই আছে। এরপর দেখেন যে কোনো ক্যারেক্টারের শেষে সি অটোমেটিক্যালি একটা নাল ক্যারেক্টার অ্যাড করে দেয়। সো আমরা হচ্ছে দেখতেছি যতক্ষণ পর্যন্ত এই নাল ক্যারেক্টারটা আমি না পাই ততক্ষণ পর্যন্ত আমি একটা ফর লুপে ঘুরতে থাকবো। ঘুরে ঘুরে কি করব, আমার এই পয়েন্টার পি এর ভ্যালুটা এক এক করে বাড়াইতে থাকবো। ঠিক আছে? সো প্রথমবার ঢুকলে আমি পি এর ভ্যালু কি পাবো, ই পাবো। সো ই তো নট ইকুয়াল টু নাল ক্যারেক্টার, তাহলে পি এর ভ্যালু 1 বাড়বে। সো পি এর ভ্যালু বেসিক্যালি এখানে যেটা পাইছেন, এই যে 4206628, সেটার থেকে বেড়ে 4206629 হয়ে যাবে। ঠিক আছে? এরপরে আবার পরের বার এল পাইলো, তাহলে 30 হয়ে যাবে, তারপর 31 হয়ে যাবে। এভাবে যাইতে যাইতে যখন এই নাল ক্যারেক্টারটা সে এনকাউন্টার করবে, সি এর পরে যখন নাল ক্যারেক্টারটা এনকাউন্টার করবে তখন সে হোয়াইল লুপ থেকে বের হয়ে যাবে, কারণ এই কন্ডিশনটা তখন আর মিট করতেছে না। মানে পি এর ভ্যালু ডি রেফারেন্স করলে আমি নাল ক্যারেক্টার পেয়ে যাচ্ছি। সো যখন সি ক্রস করে এর পরের ক্যারেক্টারটাতে যাবে তখনই আমার এই হোয়াইল লুপটা ব্রেক হয়ে যাবে। তাহলে এর মধ্যে কিন্তু এইখানে যতটা ক্যারেক্টার আছে
আমার পি এর ভ্যালু ঠিক ততবার বাড়ছে, তাই না? তাহলে পি এর ভ্যালু শুরু হয়েছিল কোথায়? ডিপিটিতে শুরু হয়েছিল। তাহলে এখন শেষ হয়েছে, ধরেন এখানে 20টা ক্যারেক্টার আছে, তাহলে ডিপিটির সাথে 20 বার এক যোগ করে পি এর ভিতর এখন স্টোর হয়ে আছে। তাহলে পি থেকে এখন ডিপিটি বিয়োগ দিলে আমি সেই 20 জিনিসটা পাবো না, লেংথটা পাবো না। সো এখন আমি এল কে প্রিন্ট করলে এই ক্যারেক্টারটার লেংথ পেয়ে যাচ্ছি না? সরি, আচ্ছা, আহ, জি স্যার, ঠিক আছে। এটা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? সো আমরা বেসিক্যালি পয়েন্টারটা ইউজ করে একটা আননোন লেংথের অ্যারেতে কয়টা এলিমেন্ট আছে সেটা বের করে ফেলতে পারতেছি। যতক্ষণ সে এক যোগ করবে হুম, ওটা আমরা গণনা করবো নাকি? হ্যাঁ। সো প্রথমবারে সে পি এর ভ্যালু কি পাবে? ই পাবে। তো ই তো নট ইকুয়াল টু নাল ক্যারেক্টার, তাহলে এখানে নাল ঢুকলো, কানেক্ট। এখানে ঢুকে পি এর ভ্যালু 1 বাড়াইলো। পি এর ভ্যালু 1 বাড়াইলে পি এর ভ্যালু কত হবে? এই যে 420662 থেকে বেড়ে 420662 হবে। আচ্ছা, অ্যাকচুয়ালি আমরা এটা দেখি ইন অ্যাকশন। সো একবার পি এর ভ্যালু বের, প্রিন্ট এফ পার্সেন্ট ইউ, জাস্ট পি এর ভ্যালুটা প্রিন্ট করতে থাকি। প্রত্যেকবার একটা নিউ লাইন দিয়ে দিই যাতে আমরা আলাদা করতে পারি। সো এই লুপটা যতবার চলবে, ফর এক্সাম্পল আমি লুপটা কম বার চালাই যাতে ওদের বুঝতে সুবিধা হয়। ধরেন এই যে এখানে আমরা এমনি ম্যানুয়ালি গুণে বুঝতেছি কি এখানে 4টা ক্যারেক্টার আছে, সো আমার প্রোগ্রামের আউটপুট হওয়া উচিত 4, যেহেতু আমি এই স্ট্রিংটার লেংথ বাইর করার চেষ্টা করতেছি। সো প্রথমবারে আমার পি এর ভ্যালুতে এই ই এর অ্যাড্রেসটা সেভ হয়ে থাকবে। তাহলে প্রথমবার আমি পি কে ডিরেফারেন্স করলে ই পাবো, ই নট ইকুয়ালস টু 0। তাহলে এখানে কোডের ভিতর ঢুকবে, পি এর ভ্যালু 1 বাড়াই দিবে। তাহলে আমি ইনিশিয়ালি এখানে পি এর ভ্যালু যত পাইছিলাম তার চেয়ে 1 বেশি এখানে প্রিন্ট হবে। এভাবে করে ঘুরতে থাকবে। সো এটা হয় কিনা আমরা দেখি। এই যে দেখেন, প্রথমে আমার এই অ্যারেটা শুরু হয়েছে 420662 প্রথম এলিমেন্টের ভ্যালু হচ্ছে ই, ওইটা ঠিক মতো প্রিন্ট হয়েছে। এরপর এই বাকি লাইনগুলো প্রিন্ট হয়েছে এই হোয়াইল লুপের কারণে। দেখেন, পি এর ভ্যালু প্রথমে সে ই পাইছে, ই পাওয়াতে সে হচ্ছে এই কন্ডিশনটা ট্রু হয়েছে যেহেতু ই নট ইকুয়ালস টু নাল ক্যারেক্টার। দেন সে কি করছে, পি এর ভ্যালু 1 বাড়াইছে, এই যে 420662 হয়ে গেছে 28 থেকে। তারপরে পি এর ভ্যালু এল পাইছে, আবার 1 বাড়ছে, এটা 30 হয়ে গেছে। তারপর পি এর ভ্যালু ই, আবার ই পাইছে, 31 হয়ে গেছে। পি এর ভ্যালু আবার সি পাইছে, 32 হয়ে গেছে। কিন্তু এর পরের বার আমি যখন পি এর ভ্যালুটা 32-এর পরে আমার 33 হয়ে গেল, তারপর যখন আমি পি এর ভ্যালু অ্যাক্সেস করলাম, পি কে ডিরেফারেন্স করলাম, আমি পাইছি কি নাল ক্যারেক্টার, তাই না? যে আমার সি যে কোনো স্ট্রিংয়ের শেষে নাল ক্যারেক্টার অটোমেটিক্যালি যোগ করে দেয়। এই কন্ডিশনটা তাহলে ফলস হয়ে গেল না? এই এই জিনিসটার ভ্যালু তো এটা সমান হয়ে গেছে, নট ইকুয়াল হয় না, সমান। স্যার ফলস। হ্যাঁ, ফলস হয়ে গেছে। তাহলে সে কোড থেকে বের হয়ে গেছে। তো কোড থেকে বের হয়ে যাওয়ার সময় তার পি এর ভিতর কত স্টোর করা আছে? এই যে 420662, ঠিক আছে? তো এটা থেকে যদি আমি ইনিশিয়ালি ল্যাংটা যেখানে শুরু হয়েছে যে 28 সেটা বিয়োগ দিই, 32 থেকে 28 বিয়োগ দিলে আমি এখানে যে 4টা ক্যারেক্টার আছে সেই জিনিসটা আমি পেয়ে যাচ্ছি না? এই পয়েন্টার থেকে আমি জাস্ট পয়েন্টার মেমোরি অ্যাড্রেস থেকে মেমোরি অ্যাড্রেস বিয়োগ দিলাম। সো এটা হচ্ছে স্টার্টিং মেমোরি অ্যাড্রেস, এটা হচ্ছে আমি আমার এন্ডিং মেমোরি অ্যাড্রেস, এন্ডিং মেমোরি। এন্ড এন্ড। সো এইভাবে হচ্ছে আমরা
একটা স্ট্রিং এর লেংথ ক্যালকুলেট করতে পারি। সো বেসিক্যালি আমরা যদি একটা আননোন লেংথের স্ট্রিংকে এভাবে ট্রেভার্স করতে পারি, এখানে আমরা জাস্ট লেংথ স্টোর করলাম, লেংথ হিসাব করলাম। আমরা যদি আননোন লেংথের একটা অ্যারেকে ট্রেভার্স করতে পারি, তার মানে হচ্ছে আমরা এটা লেংথ হিসাব করতে পারবো। আমরা চাইলে দুইটা স্ট্রিংকে জোড়া লাগাইতে পারবো, আমরা চাইলে একটা স্ট্রিংকে ভেঙে কোনো একটা পয়েন্টে দুই ভাগ করতে পারবো। সো মানে অনেক অনেক জিনিস পসিবল, যেহেতু আমার কাছে এখন টুলটা অ্যাভেলেবল আছে। পয়েন্টার দিয়ে যেহেতু আমি একটা ক্যারেক্টারের যে কোনো জায়গায় যাইতে পারতেছি এক ঘর করে। সো এই কারণে হচ্ছে পয়েন্টার দিয়ে অ্যারে অ্যাক্সেস করা ইম্পর্টেন্ট আর কি, বুঝতে পারছেন? সো মানে ওই কোয়েশ্চেনটার আনসার যে আমার অ্যারে ইন্ডেক্সিং করার একটা ওয়ে অলরেডি আছে, আমি আরেকটা ওয়ে কেন শিখতে যাব? বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আচ্ছা আমরা লাস্ট আরেকটা টপিক দেখি। সেটা হচ্ছে আমরা তো আবার ইউজার ডিফাইন্ড ফাংশনও দেখছি। এখন দেখেন আমরা আগের যে চ্যাপ্টারগুলো করছি, আমরা একটা চ্যাপ্টারে একটা জিনিসই শিখছি, কিন্তু এখন যখন আমরা একটু হায়ার অর্ডার জিনিসগুলো শিখতেছি, আমরা বিভিন্ন জিনিসের মধ্যে রিলেশনগুলো শিখতেছি। যেমন আজকে প্রথমে আমরা দেখলাম হচ্ছে পয়েন্টারের সাথে অ্যারের রিলেশন কি, দেন আমরা দেখলাম পয়েন্টারের সাথে ক্যারেক্টার অ্যারে অর স্ট্রিং, মানে ক্যারেক্টার অ্যারে যেই কথা স্ট্রিং একই কথা। সো ক্যারেক্টার অ্যারে অর স্ট্রিং এর সাথে পয়েন্টারের রিলেশন কি, পয়েন্টারকে কাজে লাগায় কিভাবে ওগুলা ট্রেভার্স করা যায়। দেন আমরা থার্ডলি আজকে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে পয়েন্টার দিয়ে সরি একটা ইউজার ডিফাইন্ড ফাংশনকে আমরা এতদিন হচ্ছে নর্মাল ভ্যালু পাস করছি। সো ইউজার ডিফাইন্ড ফাংশনের এই যে আমরা এখানে আর্গুমেন্ট লিস্ট দিতাম বা প্যারামিটার লিস্ট দিতাম। সো ওই প্যারামিটার লিস্টে আমরা শুধুমাত্র কতগুলো নির্দিষ্ট ভ্যালু নিতাম, এ এর ভ্যালু নিতাম, বি এর ভ্যালু নিতাম, তারপরে এ বি যোগ করতাম, বা হচ্ছে আমি ভেরিয়েবল পাস করতে পারতাম একটা ইউজার ডিফাইন্ড ফাংশন। তো আজকে আমরা যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে আমরা একটা ইউজার ডিফাইন্ড ফাংশনকে ভ্যালু পাস না করে কোনো একটা ভ্যালুর পয়েন্টারও পাস করতে পারি। সো এখানে আমরা সেম প্রবলেমটা আর একটু ডিফারেন্ট ওয়েতে সমাধান করছি। সেটা হচ্ছে আমরা এই লেংথ হিসাব করার কোডটা সরাসরি মেইন ফাংশনে না করে আমরা একটা ইউজার ডিফাইন্ড ফাংশনে করছি। সো এটা ইউজার ডিফাইন্ড ফাংশনে করার সুবিধাগুলো তো আমরা জানি, যে আমার যদি একটা স্ট্রিংয়ের লেংথ হিসাব না করে 10টা স্ট্রিংয়ের লেংথ হিসাব করতে হয়, তাহলে এই কোডটা আমার 10 বার লিখতে হবে না, আমি জাস্ট এই ফাংশনটাকে 10 বার কল করলেই হবে। সো এটা বেটার ওয়ে না, যে ইউজার ডিফাইন্ড ফাংশন ইউজ করে আমার কাজটা করাটা বেটার ওয়ে, কারণ আমার 10 বার কোড লিখতে হচ্ছে না, আমি জাস্ট ফাংশনটাকে 10 বার কল করব। ঠিক আছে? সো এটা হচ্ছে জাস্টিফিকেশন কেন আমি ইউজার ডিফাইন্ড ফাংশন লিখব। এখন দেখেন ইউজার ডিফাইন্ড ফাংশনে আমি কিন্তু এই অ্যারেটা সরাসরি পাস করতে পারতেছি না, কারণ এই অ্যারেটার কোনো নাম এখানে নাই। সো বেসিক্যালি এই অ্যারেটার অ্যারে টাইপের কোনো ভেরিয়েবল আমার কাছে নাই। আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে এই ক্যারেক্টার অ্যারের প্রথম এলিমেন্টের অ্যাড্রেসটা ডিইপিটি এই ভেরিয়েবলটাতে সেভ হয়ে আছে। সো এটা অবভিয়াসলি একটা পয়েন্টার টাইপের ভেরিয়েবল। সো আমার যদি লেংথ অফ স্ট্রিং, এই স্ট্রিংয়ের লেংথটা অন্য কোথাও হিসাব করতে হয়, তাহলে সেই অন্য কোথাও জায়গাটাকে বা ইউজার ডিফাইন্ড ফাংশনটাকে আমি শুধুমাত্র ওর মেমোরি অ্যাড্রেসটা জানাইতে পারবো, মানে ওর প্রথম এলিমেন্টের মেমোরি অ্যাড্রেস কত সেটা জানাই দিতে পারবো। সো সেটা রিসিভ করার জন্য আমরা এখানে কি লিখছি, সো এখানে আমরা ক্যারেক্টার টাইপের একটা পয়েন্টার পাস করতেছি, এই যে এখান থেকে পাস করতেছি, তাহলে এটা রিসিভও করব আমি একটা ক্যারেক্টার টাইপের পয়েন্টার দিয়ে। সো আমি ওই ক্যারেক্টার টাইপের পয়েন্টারের ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে এস। তাহলে আমি যখন এই ডিইপিটি পাস করব তখন এস এর ভিতর ডিইপিটির ভ্যালুটা এসে স্টোর হবে। তার মানে এস এখন এই অ্যারেটার কে পয়েন্ট করবে। তাহলে সেটা আমি ওই যে এগেইন আবার একটা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল
পয়েন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করে তার মধ্যে স্টোর করলাম। দেন ওই p এর ভ্যালুকে বাড়ায় হচ্ছে লেংথের ভ্যালুটা হিসাব করলাম। দেন এই ফাংশন থেকে আমি লেংথের ভ্যালুটা রিটার্ন করে দিলাম। ঠিক আছে, তো রিটার্ন করে দিলে এই জিনিসটার ভ্যালু কি হবে, 20 হবে। সো ওই 20 জিনিসটা আমি এখানে এল এর ভিতর রাখলাম, দেন এল কে প্রিন্ট করলাম। সো এই ক্ষেত্রে আমরা এই ফাংশনটাকে সরাসরি কোনো ভ্যালু না দিয়ে আমরা কি দিছি, একটা পয়েন্টার, আমি যেই ভ্যালুটাকে নিয়ে হিসাব নিকাশ করতে যাচ্ছি তার প্রতি একটা পয়েন্টার দিছি। এখন দেখেন এই ডিরেফারেন্সিং করার মাধ্যমে, এই যে এইভাবে পয়েন্টারকে ডিরেফারেন্সিং করার মাধ্যমে আমরা কিন্তু স্টিল আরেকটা ইউজার ডিফাইন্ড ফাংশনে ওই ওই পার্টিকুলার জিনিসটা, মেইন ফাংশনের জিনিসটাকে স্টিল অ্যাক্সেস করতে পারতেছি। সো ইউজার ডিফাইন্ড ফাংশনের ক্লাসে আপনারা খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন করছিলেন, সেটা হচ্ছে আমি এইখানে মেইন ফাংশনে যে ভেরিয়েবলগুলো ডিফাইন করব সেগুলোকে আমি ইউজার ডিফাইন্ড ফাংশনে অ্যাক্সেস করতে পারবো কিনা। সো আমার আনসার ছিল না, এবং কেন না সেটা জানাইছিলাম। বাট আমি এটাও বলছিলাম স্টিল ওয়ে আছে, সেই ওয়েটা হচ্ছে পয়েন্টার দিয়ে অ্যাক্সেস করা। সো দেখেন এই ডিপিটি জিনিসটা হচ্ছে মেইন ফাংশনের জিনিস, তাই না? এই জিনিসটা আমি ডিফাইন করছি মেইন ফাংশনে, কিন্তু স্টিল পয়েন্টার পাস করার মাধ্যমে আমি এই ইউজার ডিফাইন ফাংশনের ভিতরেও সেটাকে অ্যাক্সেস করতেছি। আমি অ্যাকচুয়ালি চাইলে এখানে পুরো জিনিসটা প্রিন্টও করতে পারি, যেমন প্রিন্ট এফ %c ডিরেফারেন্স p কন্ট্রোল s। তাহলে এখানে সে শুধু এই জিনিসটা গুনবে তা না, সে হচ্ছে এই জিনিসটা এখানে প্রিন্টও করতে পারবে। সো এটা জাস্ট মেক শিওর করার জন্য যে আমরা আসলেই এখানে ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতেছি। সো দেখেন এই যে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক, এই জিনিসটা সে এখানে প্রিন্টও করছে। ঠিক আছে, এই যে প্রত্যেকবার ক্যারেক্টারটা নিয়ে প্রিন্টও করছে। সো এটা আরেকটু ক্ল্যারিফাই, আরেকটু সুন্দর করার জন্য এইভাবে লিখতে পারি। সো এখানে দেখেন এই যে আমরা একটা একটা করে প্রত্যেকটা ক্যারেক্টার প্রিন্ট করতেছি। প্রথমবার যখন লুপে ঢুকছি তখন আমরা প্রিন্ট করছি ই, সেকেন্ড বার লুপে যখন ঢুকছি এল, থার্ড বার লুপে যখন ঢুকছি ই। সো এখন দেখেন এই ইলেকট্রিক্যাল এন্ড